হ্যালো। তো দেখো, আজকে আমরা পিএন জাংশন ডায়োডার সম্পর্কে পড়বো। ইলেকট্রনিক্সের সেকেন্ড পার্ট। ইলেকট্রনিক্সের ফার্স্ট পার্টে আমরা সেমিকন্ডাক্টর ফিজিক্সটা ডিসকাস করেছিলাম, এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর সম্পর্কে, এবং সেই বিষয়ে যাবতীয় বিষয় আমরা ডিসকাস করেছি। তো আজকে বেসিক্যালি আমরা ডিসকাস করবো কি না, পিএন জাংশন ডায়োডটা, এবং আরেকটা ক্লাসে আমরা ডিসকাস করবো ট্রানজিস্টার। ওকে, তো আজকে আমরা বেসিক্যালি ডায়োডটা পড়বো। তো দেখো, এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট বলতে পারো তোমরা। ইলেকট্রনিক্সটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং স্টুডেন্ট অনেক সময় এটা অনেক টাফ লাগে, কিন্তু আদৌ এটা টাফ নয়। যদি তোমরা একটু আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাকভাবে করো তাহলে কিন্তু একদম অনায়াসে লিখতে পারবে। যেমন ধরো, পিএন জাংশন ডায়োড থেকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স। ওকে, তাছাড়াও কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে সেগুলো আমরা ধীরে ধীরে বলবো। ওকে, তো দেখো, প্রথমে আমরা যেটা বলছি যে পিএন জাংশন ডায়োড কী করে ফর্ম হয় না, পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী যুক্ত করা হয়। আমরা যদি একটা পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহীকে একসঙ্গে যুক্ত করি তাহলে সেটা কী হবে, একটা পিএন সংযোগ ডায়োড তৈরি হবে। ওকে, এবং এখানে একটা বিশেষ ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ডিপ্লেশন এরিয়া বা নিঃশেষিত যে অঞ্চল সেটা সৃষ্টি হয়। এখন দেখো, এখানে অনেকের একটা মিসকনসেপশন রয়েছে স্টুডেন্টদের মধ্যে যে একটা পিএন সংযোগ ডায়োড কিভাবে তৈরি করা হয়। এমন নয় যে একটা পি টাইপকে আর এন টাইপকে একসঙ্গে যুক্ত করে দিয়ে পিএন সংযোগ ডায়োড তৈরি করা হয়। এখানে কি করা হয় দেখো, একটা সেম টাইপসের সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস, ভালো করে বুঝো, এটা কিন্তু একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে তৈরি করা হয়, না হলে কিন্তু এটা পসিবল নয়। অনেক সময় এটাও কোয়েশ্চেন আসে যে একটা পি টাইপ স্ল্যাবকে আর একটা যদি এন টাইপ স্ল্যাবকে আমরা একসঙ্গে যুক্ত করে দিই তাহলে কি পিএন সংযোগ ডায়োড তৈরি করা সম্ভব? সেটা কিন্তু কি হবে, যে জায়গাটাতে যুক্ত হবে সেই জায়গায় একটা রাফনেস তৈরি হবে, তারপরে ইলেকট্রন বা হোলের যে মুভমেন্ট সেই মুভমেন্টটা ঠিকঠাক হবে না। ওকে, তাই জন্য কি করা হয়, একটা মনে করো এটা একটা সেমিকন্ডাক্টর স্ল্যাব নেওয়া হয়েছে, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল সাপোজ সিলিকন নেওয়া হয়েছে, সিলিকন একটা স্ল্যাব। তারপরে কি করা হবে, এর এই প্রান্তটাতে মনে করো ডিফিউজ করে কিছু মনে করো অ্যালুমিনিয়াম দিয়ে দেওয়া হলো, অ্যালুমিনিয়াম ডিফিউজ করে দেওয়া হলো, আর এই প্রান্তটাতে মনে করো ফসফরাস ডিফিউজ করে দেওয়া হলো। এর ডিফিউশন প্রসেস বলা হয়। তাহলে কি হবে, এই প্রান্তটা যদি আমরা ফসফরাস ডিফিউজ করে দিই তাহলে কি হবে, ডিফিউশন প্রসেসে এই অ্যালুমিনিয়াম এবং ফসফরাস, আরও অনেক প্রসেস আছে, ওয়ান অফ দ্য প্রসেস হচ্ছে ডিফিউশন প্রসেস। তো অ্যালুমিনিয়ামকে এখানে দিয়ে দেওয়া হলো, ফসফরাসকে এইদিকে দিয়ে দেওয়া হলো। তাহলে অ্যালুমিনিয়ামকে এইদিকে দিয়ে দিলে এই পোর্শনটাতে কী তৈরি হবে, মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে হোল তৈরি হবে। এভাবে মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে হোল তৈরি হবে, মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে হোল তৈরি হবে। ভালো করে বুঝো বিষয়টা। ওকে, আর এই প্রান্তে কি হবে, এই প্রান্তে মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন তৈরি হবে, মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন তৈরি হবে। এবং যখনই এই ঘটনাটা ঘটবে এই দুটোর মধ্যে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হবে। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কি, একটা ঘনত্বের পার্থক্য তৈরি হবে। মানে এটা নেসেসারি নয় যে এই লেফট সাইডে হোলের সংখ্যা ঘনত্ব আর রাইট সাইডে যে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব এটা সেম হবে, এটা নেসেসারি নয়। এবং আমি আগেই বলেছিলাম যে যখনই অ্যালুমিনিয়াম থাকবে, মানে যেটা পি টাইপ যে প্রান্তটাতে হবে, সেই পি টাইপ অংশটাতে কি হয়, যে আয়ন্সগুলো হয়, ইমোবাইল যে আয়ন্সগুলো হয় সেগুলো কি হয়, সেগুলো নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়। তার মানে এইখানে যে ইমোবাইল আয়ন্সগুলো রয়েছে সেগুলো নেগেটিভ আয়ন। এরকম নেগেটিভ আয়ন যে ইমোবাইল চার্জগুলো রয়েছে কিন্তু, ঠিক আছে, সিমিলারলি এখানেও রয়েছে ইমোবাইল চার্জগুলো রয়েছে নেগেটিভ নেগেটিভ। এইদিকে ইমোবাইল চার্জ হিসেবে কি রয়েছে, পজিটিভ পজিটিভ। এবং তার সঙ্গে এই ইমোবাইল আয়নগুলোর সঙ্গে কি রয়েছে, একটা করে ইলেকট্রন রয়েছে। এদিকে ইমোবাইল যে চার্জগুলো রয়েছে তার সঙ্গে একটা করে হোল রয়েছে। এবার দেখো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য কি হবে না, এই সাইড থেকে পি সাইড থেকে, মানে ফসফরাসের সাইড থেকে, মানে এদিকে অ্যাকচুয়ালি এন সাইড, এটা পি মানে ফসফরাস অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এই চার্জগুলো রয়েছে ইমোবাইল আয়নসগুলো। এবারে কি হবে দেখো বিষয়টা, যখন একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হবে তখন এই ইলেকট্রন কি করবে, একটা ইলেকট্রন কি করবে, হোলের সঙ্গে মিলিত হবে। তো এই দিক থেকে মনে করে ইলেকট্রনগুলো এসে রিকম্বিনেশন বলে এটাকে, ইলেকট্রনগুলো কি করবে, হোলের সঙ্গে এসে মিলিত হয়ে গেল। তার ফলে কি হবে দেখো, এইখানে যে নেগেটিভ চার্জটা ছিল এটা পিওর নেগেটিভ চার্জ হয়ে যাবে। প্রথমে হোলের সঙ্গে ছিল, হোলগুলো তো মেকআপ হয়ে গেছে, তাহলে এটা পিওর নেগেটিভ চার্জ হয়ে গেলো, এটা পিওর পজিটিভ চার্জ হয়ে গেলো। তাহলে যে পিওর নেগেটিভ চার্জ এবং এই যে পিওর পজিটিভ চার্জ যুক্ত যে অংশটা ইমোবাইল আয়নে, এখানে দেখো একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়ে গেল, এদিকে নেগেটিভ চার্জ এদিকে পজিটিভ চার্জ। যখনই হোল আর ইলেকট্রনের রিকম্বিনেশন হয়ে গেছে তার ফলে কি হচ্ছে দেখো, এই যে পজিটিভ চার্জ এদিকে, এদিকে নেগেটিভ চার্জ বিশিষ্ট, এদিকে পজিটিভ পোটেনশিয়াল নেগেটিভ পোটেনশিয়াল, একটা ব্যারিয়ার তৈরি হয়ে গেলো, পোটেনশিয়াল ব্যারিয়ার। তাহলে কি হবে, ফার্দার দেখো এখানে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো কিন্তু এদিকে আর আসতে পারবে না, কারণ বাধা দেবে এই যে নেগেটিভ চার্জ ক্যারিয়ার। তার ফলে কি হবে, আর কোনো রকম কিন্তু ইলেকট্রনের হলে চলাচল হবে না। তাহলে এই যে মাঝখানে এমন একটা অঞ্চল তৈরি হলো যেটাকে ডিপ্লেশন রিজিয়ন বলা হয়, যেটা কি করছে দেখো, এই দিক থেকে এইদিকে ইলেকট্রনের যে মুভমেন্ট সেটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিল, বা হোলের মুভমেন্টটাকে সম্পূর্ণ বন্ধ করে দিল। এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলে থাকি, এইটাকে বলে থাকি আমরা ডিপ্লেশন রিজিয়ন বা নিঃশেষিত অঞ্চল। এইটাকে বলা হয় ডিপ্লেশন রিজিয়ন বা বলতে পারো নিঃশেষিত অঞ্চল, নিঃশেষিত অঞ্চল। ওকে,
দেখো এই নিঃশেষিত অঞ্চলটা যখন তৈরি হচ্ছে তখন এই ইলেকট্রনের যে প্রবাহটা ঘটছে বা হোলের যে প্রবাহটা ঘটছে সেটা কি অ্যাকচুয়ালি ডিফিউশনের জন্য ঘটছে। কাজে এই সময় এখানে যে কারেন্টটা তৈরি হচ্ছে এটাকে ডিফিউশন কারেন্ট বলা হয়। তো এই সময় এখানে যে কারেন্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ডিফিউশন কারেন্ট। সেটা কি? ডিফিউশন কারেন্ট। এই বিষয়টা কিন্তু এখানে খেয়াল রাখতে হবে। বোঝা গেল বিষয়টা, এই বেসিক কনসেপ্টটা, যে নিঃশেষিত অঞ্চল কিভাবে তৈরি হচ্ছে এবং এই নিঃশেষিত অঞ্চলটা কি। তাহলে দেখো এই নিঃশেষিত অঞ্চলের যে পোটেনশিয়াল, তাহলে এই দিকটা কি হচ্ছে, এই দিকটা নেগেটিভ পোটেনশিয়াল, একটা পজিটিভ পোটেনশিয়াল। তাহলে এইখানে যে পোটেনশিয়াল ব্যারিয়ারটা তৈরি হলো এটাকে আমরা বলি ব্যারিয়ার পোটেনশিয়াল, ভিবি। ভালো করে বুঝো। আর এখানে যে করসপন্ডিং যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হলো, এখানে ইলেকট্রিক ফিল্ড তাহলে পজিটিভ টু নেগেটিভ দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, সেই ইলেকট্রিক ফিল্ডটাকে বলা হয় ব্যারিয়ার ইলেকট্রিক ফিল্ড। সেটাকে আমরা ইবি দিয়ে প্রকাশ করব। ওকে, তাহলে এইটা একটা কমপ্লিট কিন্তু পিএন জাংশন তৈরি হলো। এটাকে এখন আমরা ডায়োড বলবো না। তাহলে এই যার এই সাইডটা কি দেখতে পাচ্ছি আমরা এন সাইড, এই সাইডটা আমরা দেখতে পাচ্ছি পি সাইড। তাহলে এটা একটা পিএন জাংশন তৈরি হলো। এই পিএন জাংশনটাকে যখন আমরা বায়াস প্রয়োগ করব তখন আমরা সেটাকে পিএন জাংশন ডায়োড বলবো। ওকে, তো দেখো পিএন জাংশন ডায়োড মানে বায়াস কেন প্রয়োগ করবো, বায়াস প্রয়োগ করবো মানে এটাকে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করবো। এটা তো আমাদের কাছে একটা ম্যাটেরিয়ালস, যেমন ধরো আমাদের কাছে কন্ডাক্টর থাকে, তখন যখন আমরা ওটাকে সেটাকে ব্যাটারি দিয়ে যুক্ত করি তখন কি হয়, তার মধ্যে কারেন্ট ফ্লো করে। এখানেও তেমনি তাই হবে। এখানে কি হলো, দেখো প্রথমে ইনিশিয়াল একটা ডিফিউশন কারেন্ট তৈরি হলো, তারপর তো বন্ধ হয়ে গেছে কারণ হচ্ছে নিঃশেষিত অঞ্চল তৈরি হয়ে গেছে। এবার দেখো ফার্দার যদি আমরা এই ইলেকট্রনকে এইদিকে নিয়ে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলো। তাহলে আমাকে কি করতে হবে, এইদিকে একটা পজিটিভ পোটেনশিয়াল দিতে হবে এবং এদিকে নেগেটিভ পোটেনশিয়ালের সঙ্গে যুক্ত করতে হবে। মানে এর অপোজিট একটা পোটেনশিয়াল, যে ব্যারিয়ার পোটেনশিয়াল আছে তার অপোজিট একটা পোটেনশিয়াল দিতে হবে, যাতে করে কি হয় এই ব্যারিয়ার পোটেনশিয়ালটা কমে যায়। মানে যে ইফেক্টিভ পোটেনশিয়ালটা কমে যায়, যার ফলে ইলেকট্রনগুলো আবার এদিক থেকে এদিকে আসতে পারবে। মানে নিঃশেষিত অঞ্চলের বেদটা যাতে কমে যায়, তার ফলে কি হবে, ইলেকট্রন দিক থেকে এদিকে আসতে শুরু করবে। তো সেই সময় যে কারেন্টটা তৈরি হবে সেটাকে অ্যাকচুয়ালি ড্রিফট কারেন্ট বলা হয়। তো অনেক সময় ড্রিফট কারেন্ট এবং ডিফিউশন কারেন্টের যে পার্থক্য এটাও কিন্তু জিজ্ঞেস করে। ওকে, আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার। তো আমরা দেখব যে কিভাবে এই বায়াস প্রয়োগটা আমরা করবো এখানে, যেটা হচ্ছে কি ওয়ার্কিং অফ পিএন জাংশন ডায়োড আমরা বলতে পারি। দেখো ওয়ার্কিং অফ পিএন জাংশন ডায়োড বা পিএন জাংশন ডায়োডের যে কার্যপ্রণালী, সেখানে আমরা কি বলবো, যে এই যে ডিপ্লেশন লেয়ার কিভাবে সংকুচিত হবে। ওকে, ফরওয়ার্ড বায়াস করলে, এবং কি ফরওয়ার্ড বায়াস কি রিভার্স বায়াস সেগুলো আমরা বলবো, ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস। এই দুটো বিষয় বেসিক্যালি এখানে আমরা ডিসকাস করবো, যেটাকে আমি পিএন জাংশন ডায়োডে বায়াস প্রয়োগ বলছি বারবার। তাহলে দেখো আমি যদি ভেরি সিম্পল যে ডায়াগ্রামটা আমি একটু আগে এঁকেছিলাম সেই ডায়াগ্রামটা যদি আমরা এইভাবে সিম্পলি দেখাই। ওকে, আমি এখন ইমোবাইল আয়ন্সগুলোকে দেখাচ্ছি না, সিম্পলি ইলেকট্রনের হোলগুলোকে দেখাবো। তাহলে এইটা আমাদের কাছে একটা নিঃশেষিত অঞ্চল ছিল। এই প্রান্তটাকে আমি মনে করছি যে পি প্রান্ত। ওকে, পি প্রান্ত মানে হচ্ছে হোল, আর এই প্রান্তটা হচ্ছে এন, মানে এখানে ইলেকট্রন রয়েছে। তাহলে এখানে হোল রয়েছে, আমি মোবাইল চার্জগুলোকে দেখাচ্ছি না, আমাদের এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে হোল আর ইলেকট্রন, এগুলোকে আমরা নিয়েই কাজ করব। এই মোবাইল সাইনটা আমরা এইখানে দেখাচ্ছি, এইখানে এই দিকটাতে কী ছিল বলো, নেগেটিভ ছিল, যেটা নিঃশেষিত অঞ্চল, আর এই দিকটাতে পজিটিভ ছিল। ওকে, এই দিকটাতে ছিল ইলেকট্রন। এবারে যদি মনে করো এরকম করা হয়, পি সাইডটাকে পজিটিভের সঙ্গে যুক্ত করা হয়, ভালো করে ভেবে দেখো, ব্যাটারির পজিটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত করা হয়, এন সাইডটাকে যদি আমরা নেগেটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত করি, তাহলে এখানে আমরা বলবো যে এই পিএন জাংশন ডায়োডে একটা বায়াস প্রয়োগ করেছি এবং একটা ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস কেন, কারণ দেখো যখনই আমরা এখানে নেগেটিভ আছে তার অপোজিট এখানে পজিটিভ, এখানে পজিটিভ আছে তার অপোজিট এখানে নেগেটিভ, মানে নিঃশেষিত অঞ্চলটাকে কমায় বা এর পোটেনশিয়ালটাকে কমাবে। ওকে, বা উল্টো দিক থেকে বলতে পারি, যেহেতু এখানে পজিটিভ সেহেতু এই হোলগুলোকে এদিকে কি করবে, পুশ করবে, বা এদিকে যেহেতু নেগেটিভ এই ইলেকট্রনগুলোকে এদিকে পুশ করবে, তার ফলে ইলেকট্রন এবং হোলের যে চলাচল সেটা শুরু হবে। তাহলে যখনই সেটা শুরু হবে তার মানে একটা ফরওয়ার্ড কারেন্ট পাবো। তাহলে দেখো যখনই যখনই আমার এই পজিটিভ টার্মিনালের ধাক্কায় ইলেকট্রনগুলো এইদিকে একটা, এই হোলগুলো এদিকে একটা ইম্পালস অনুভব করবে, তাহলে হোলগুলো এইদিকে যেতে শুরু করবে। তারপরে যেদিকে হোল যায় আমরা কি জানি সেই দিকে একটা কারেন্ট কনস্টিটিউশন হবে। এটার ক্ষেত্রেও তাই, এই যে ইলেকট্রনসগুলো রয়েছে এই ইলেকট্রনসগুলো কোন দিকে যাবে বলো, ইলেকট্রনসগুলো এই দিকে যাবে, তাহলে ইলেকট্রনসের অপোজিটে কি হবে, একটা কারেন্ট কনস্টিটিউশন হবে। তার মানে এইভাবে সার্কিটে একটা আমরা কারেন্ট পাবো। এই কারেন্টটাকে আমি বলতে চাইছি ফরওয়ার্ড কারেন্ট, কারণ এটা ফরওয়ার্ড বায়াস। তাহলে এইটাকে আমরা বলতে পারি, এটা একটা ওয়ার্কিং প্রিন্সিপাল বলতে পারি ফরওয়ার্ড বায়াস, যেখানে কি হচ্ছে দেখো ডিপ্লেশন স্তর সংকুচিত হয়। কি বলছে, ডিপ্লেশন স্তর সংকুচিত হয় এবং সহজে তড়িৎ প্রবাহ ঘটে। ক্লিয়ার? এবারে দেখো তাহলে এটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেল, এটাকে আমরা ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ বায়াস বলতে পারি বাংলাতে। ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস বা বলতে পারি সম্মুখ বায়াস, সম্মুখ বায়াস। তাহলে বিপরীত বায়াসে কি হবে বলো, বিপরীত বায়াসে ঠিকের উল্টো বিষয়টা ঘটবে, ঠিকের উল্টো বিষয়টা ঘটবে। নেক্সট পেজে করি। ওকে, তাহলে দেখো যদি আমরা রিভার্স বায়াসের কথা বলি, রিভার্স বায়াস বা আমি বলতে পারি বিপরীত বায়াস। ওকে,
তো দেখো বিপরীত বায়াসে কি হবে, সেম যদি আমরা পিএন জাংশন ডায়োডটাকে এখানে দেখাই, ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা নিঃশেষিত অঞ্চল, নিঃশেষিত অঞ্চল, যার এদিকে কি ছিল বলো, এদিকে ছিল পজিটিভ, এদিকে ছিল নেগেটিভ, এদিকে ছিল এন টাইপ, সরি পি টাইপ মানে হোল ছিল, আর এদিকে ছিল নেগেটিভ মানে ইলেকট্রনস। তাহলে এদিকটা হচ্ছে পি টাইপ, এদিকটা হচ্ছে এন টাইপ, এটা হচ্ছে যে ডিপ্লেশন রিজিয়ন। এখন যদি আমরা উল্টো বায়াস প্রয়োগ করি, পিটাকে নেগেটিভের সঙ্গে যুক্ত করলাম আর এনটাকে পজিটিভের সঙ্গে যুক্ত করলাম, তার ফলে কি হবে দেখো, তার ফলে কি হবে, এই যে পজিটিভ বা হোলসগুলো আছে, বা আমরা বলতে পারি উল্টো দিক থেকে দেখো এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে এইখানে কি হচ্ছে দেখো, এই যে পোটেনশিয়ালটা দিচ্ছে এটা ব্যারিয়ার পোটেনশিয়ালকে সাপোর্ট করছে, দেখো নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ, মানে ডিপ্লেশন রিজিয়নের যে বেদটা সেটা আমরা বৃদ্ধি পাবে। এবং এই যে নেগেটিভ, এদিকটা নেগেটিভ থাকার ফলে দেখো কি হবে, এই হোলগুলো এদিকে আর কোনো পুশ ফিল করছে না, বা এই ইলেকট্রনগুলো এদিকে কোনো আর পুশ ফিল করছে না, তার ফলে কি হবে, ইলেকট্রন বা হোলের এই ডিপ্লেশন রিজিয়নের মধ্য দিয়ে যে চলাচল সেটা কিন্তু হবে না সেইভাবে। তাহলে এখানে কি কিছুই চলাচল হবে না, হবে, যেগুলো মাইনরিটি চার্জ ক্যারিয়ার আছে। কারণ আমরা বারবার বলেছি যে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার, কিন্তু কিছু সংখ্যক হোল তো এখানে রয়েছে, সিমিলারলি কিছু সংখ্যক ইলেকট্রন তো এখানে রয়েছে খুব কম হলেও, তো এদের একটা চলাচল ঘটবে। তাহলে দেখো এই যে নেগেটিভ, এই নেগেটিভের জন্য কি হবে, এই ইলেকট্রনগুলো কি হবে দেখো, এরা এইদিকে পুশ ফিল করবে, তাহলে ইলেকট্রনগুলো এইদিকে যেতে চাইবে, তার ফলে কি হবে, তার অপোজিট দিকে এইদিকে একটা কারেন্ট ফ্লো করবে যেটা আই নট, এবং সেটা একটা কনস্ট্যান্ট কারেন্ট কিন্তু ফ্লো করবে, যেটাকে আমরা কি বলি, ব্যাকওয়ার্ড কারেন্ট বা রিভার্স কারেন্ট আমরা বলি, রিভার্স কারেন্ট বলতে পারো। তো এটা ফরওয়ার্ড কারেন্ট কিন্তু নয়, একটা রিভার্স কারেন্ট কিন্তু ফ্লো করবে, এবং সেটা খুবই কম পরিমাণে, খুবই কম। তাহলে মেনলি যে কারেন্ট এটা নেগলিজেবল আমরা বলতে পারি, ওই জন্য অনেক সময় আমরা রিভার্স বায়াসে যখন ডায়োড থাকে তাকে আমরা ওপেন সার্কিটের সঙ্গে কম্পেয়ার করি, মানে কোনো কারেন্ট ফ্লোই করছে না, আমরা ধরি এটা এতই কম, ডিউ টু মাইনরিটি চার্জ ক্যারিয়ার, কোনো ফরওয়ার্ড কারেন্ট কিন্তু এখানে নেই, ডিউ টু মেজরিটি চার্জ ক্যারিয়ার দ্যার ইজ নো কারেন্ট হিয়ার। ওকে, তো এইভাবে আমরা রিভার্স বায়াস এবং আমরা ফরওয়ার্ড বায়াসের যে বেসিক প্রিন্সিপাল সেটা আমরা বলতে পারলাম। দেখো এখানে কি হচ্ছে, ডিফ্লেশন লেয়ার ইনক্রিজ হচ্ছে এবং ভেরি স্মল কারেন্ট ফ্লো করবে, অতি সামান্য তড়িৎ প্রবাহ হবে, যেটা কিন্তু কিসের জন্য, মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য। ক্লিয়ার, পিএন জাংশন ডায়োডের যে ওয়ার্কিং প্রিন্সিপাল এবং কীভাবে পিএন জাংশন ডায়োড ফর্ম হচ্ছে। নেক্সট দেখো, এটা সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে কি না, আইভি ক্যারেক্টারিস্টিক্স বা আইভি বৈশিষ্ট্য। এখানে আইভি ক্যারেক্টারিস্টিক্স বা আইভি বৈশিষ্ট্য বলতে লেখচিত্রকে বোঝানো হচ্ছে, আই ভার্সেস ভি লেখচিত্র। ওকে, মানে যেমন ধরো তোমরা ওহমস ল বা কারেন্ট ইলেকট্রিসিটিতে আইভি লেখচিত্র অঙ্কন করেছিলে, কিন্তু সেখানে দেখো আইভি লেখচিত্র তোমাদের লিনিয়ার একটা লেখচিত্র হয়েছিল, তাই তাই নয় কি, যে এই বরাবর যদি আমাদের আই হয়, এই বরাবর যদি ভি হয়, কারণ সেখানে আই এবং ভি এর মধ্যে যে রিলেশনটা ফলো করছিল সেটা হচ্ছে ভি ইকুয়াল টু আই আর। তাহলে সেক্ষেত্রে আমরা যদি আই ভার্সেস ভি লেখচিত্র আমরা এরম দেখেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে সেটা হবে না, কারণ এটা নন ওহমিক, এটা নন ওহমিক, ওটা কি ছিল কন্ডাক্টরের ক্ষেত্রে, এটা সেমি কন্ডাক্টর, তো এটা নন ওহমিক, এটা ওহমিক কিন্তু নয়। তো এখানে কার্ভ হবে, তাহলে এটা কী করে পাওয়া যাবে, এটা সম্পূর্ণ একটা এক্সপেরিমেন্টাল গ্রাফ। এক্সপেরিমেন্টাল গ্রাফ মানে কী হবে দেখো, যদি আমরা একটা সার্কিট অঙ্কন করি, অ্যাকচুয়ালি যে পিএন জাংশন ডায়োডকে আমরা এইভাবে দেখাচ্ছি না, এই যে আমরা অ্যাকচুয়ালি এর ব্লক ডায়াগ্রামটা যেটা এঁকেছি, কিন্তু এই যদি আমরা সার্কিট ডায়াগ্রাম আঁকি তাহলে এরকমভাবে আঁকতে হবে, দেখো ভালো করে বুঝো, এই পিএন জাংশন ডায়োডকে সার্কিটে এইভাবে দেখানো হয়। যেমন ধরো আমরা ক্যাপাসিটরের সিম্বল রয়েছে, রেজিস্ট্যান্সের সিম্বল রয়েছে, আমরা কি জানি ক্যাপাসিটরের সিম্বল হচ্ছে যে এরকম, রেজিস্ট্যান্সের সিম্বল হচ্ছে যে এরকম, তাই তো। তো সিমিলারলি ইন্ডাক্টরের সিম্বল হচ্ছে যে এরকম, তো সিমিলারলি ডায়োডের একটা সিম্বল রয়েছে, তো ডায়োডের সিম্বলটা কীরকম ধরো, কীরকম এরকম টাইপের দিস। তো এইটাকে এইদিকে যে ত্রিভুজের মতো অংশ এটাকে পি, আর এই যে লাইনটা টেনেছে এটা এন, তাহলে পিএন। তাই দেখো এটাকে যদি আমরা সার্কিটে এখানে যদি বিপরীত বায়াস প্রয়োগ করি, তাহলে পি প্রান্তটাকে আমরা কার সঙ্গে যুক্ত করছি, নেগেটিভের সঙ্গে, ভালো করে বুঝো, পি প্রান্তটাকে আমরা নেগেটিভের সঙ্গে যুক্ত করেছি, আর এন প্রান্তটাকে আমরা পজিটিভের সঙ্গে যুক্ত করেছি, তাহলে এটা রিভার্স বায়াস হয়ে গেল, এটা সার্কিট হয়ে গেল। এখানে যদি আমরা রেজিস্ট্যান্স অ্যাড করে দিলে সার্কিটে কারেন্ট ফ্লো করবে, থ্রু রেজিস্ট্যান্স ভোল্টেজ ড্রপ হবে। ওকে, সিমিলারলি দেখো এখানে কি হবে, এখানে যদি আমরা ডায়াগ্রামটা বানাতাম, পিএন জাংশন, সো দিস ইজ পি, দিস ইজ এন, তো এইটা পিটাকে আমরা পজিটিভের সঙ্গে, এনটাকে আমরা নেগেটিভের সঙ্গে যুক্ত করবো, তাহলে এটা হলো কি কি বায়াস, ফরওয়ার্ড বায়াস। ওকে, তো যখন দেখো যখন আইভি ক্যারেক্টারিস্টিক্সটা আমরা ড্র করবো, তো তখন আমরা কীরকম ধরনের সার্কিট ডায়াগ্রাম বানাবো, কীরকম ধরনের সার্কিট ডায়াগ্রাম বানাবো, দেখো মনে করো সাপোজ মনে করো আমি একটা সার্কিট নিচ্ছি, প্রথমে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে, তারপর রিভার্স বায়াসের ক্ষেত্রে। দেখো এইদিকে প্লাস ভি নেবো, তাহলে এইদিকে আমরা নিয়ে নিচ্ছি মাইনাস ভি, আর এইদিকে নিয়ে নিচ্ছি মাইনাস এ, মানে রিভার্স কারেন্ট। ওকে, তাহলে দেখো যদি আমরা ডায়াগ্রামটা বানাই, পি সংযোগ ডায়োড এটা একটা। ওকে, এবারে দেখো এইটাকে আমরা যুক্ত করছি কার সঙ্গে,
একটা ব্যাটারির সঙ্গে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে, এটা পি, এটা এন। এইবারে এই যে আমরা সোর্সটা যুক্ত করেছি বা ব্যাটারি যুক্ত, এটা ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি, এটা আমরা কম বেশি করতে পারি। ওকে, এবং শুধু তাই নয়, কম বেশি নয়, এটাকে আমরা রিভার্সও করতে পারি, যাতে কি ফরওয়ার্ড থেকে রিভার্স বাসে চলে যাবে। তো এটা একটা সার্টেন আমাদের ইনস্ট্রুমেন্টাল যে অ্যারেঞ্জমেন্ট আছে বা সার্কিট আছে, সেই সার্কিটে আমরা জুড়ে কিন্তু এটা করতে পারবো। এখানে একটা ভেরিয়েবল ব্যাটারি আমরা যুক্ত করেছি, যে ব্যাটারিটা কী করবে, ভেরিয়েবল ভোল্টেজ সাপ্লাই করবে। মানে সময়ের সঙ্গে আমরা একটা নব দিয়ে যদি সময়ের সঙ্গে সঙ্গে কী করি, ভোল্টেজটাকে চেঞ্জ করি, তাহলে অবশ্যই এই সার্কিটে যে কারেন্ট যাবে সেই কারেন্টটা চেঞ্জ হবে। তাহলে সেই কারেন্টটাকে আমরা পরিমাপ করার জন্য এখানে কি ইউজ করবো বলো, এখানে আমরা একটা অ্যামমিটার লাগিয়ে দিলাম। সাপোজ মনে করো এখানে একটা অ্যামমিটার লাগিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এখানে মিলি অ্যামমিটার লাগানো হয় ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে, এবং রিভার্স বায়াসের ক্ষেত্রে তো মাইক্রো অ্যামমিটার লাগানো হয়। আমি ফর সিম্বলিক্যালি এখানে অ্যামমিটার বলছি। আর এইখানে যে ভোল্টেজটা সেটা পরিমাপ করার জন্য আমরা এখানে প্যারালাল একটা ভোল্টমিটার লাগিয়ে দেবো। তাহলে ভোল্টমিটার কী দেবে, ভোল্টেজ রিডিং দেবে। অ্যামমিটার কী দেবে, কারেন্ট রিডিং দেবে। তাহলে যদি আমরা ফরওয়ার্ড বায়াসে রাখি এবং দেখি ভোল্টেজটা ধীরে ধীরে বাড়াই, তাহলে দেখা যাবে কি, প্রথমে কিন্তু একদম স্টার্টিংয়েই আমরা যখনই ভোল্টেজ দেবো সঙ্গে সঙ্গে কারেন্ট পাবো না, একটু সামান্য সামান্য কিছুক্ষণ পরে পাবো। এরকম যাবে, দিয়ে কিন্তু কারেন্টটা স্টার্ট হবে, দিয়ে এরকম দেখা যাবে কারেন্ট এক্সপোনেনশিয়ালি বাড়ছে, ইনক্রিজ করছে। তো এই যে এইটুকু যে অংশটা, এটাকে বলা হচ্ছে কাট অফ ভোল্টেজ। কেন এটা কাট অফ ভোল্টেজ কেন, কারণ দেখো এখানে যদি তোমরা একটু অ্যাকচুয়ালি দেখো এই ডায়াগ্রামটাকে, আমি ফরওয়ার্ড বায়াসে যদি যাই, এখানে দেখো এই যে ডিপ্লেশন রিজিয়নটা রয়েছে, ডিপ্লেশন রিজিয়নে তো একটা পোটেনশিয়াল আছে, দেখো এ তো অলরেডি পোটেনশিয়াল বেরিয়ার আছে। তাহলে সঙ্গে সঙ্গে যে ভিটা আমরা দিচ্ছি, ভিটাকে মনে করো একদম যদি খুব কম ভি হয়, তাহলে তো এই ভিবিকে কী করছে, ওভারকাম করতে পারছে না। তাহলে যদি আমরা এই ভিটাকে একটু বাড়াতে 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 যখন এই ভিবিকে ওভারকাম করে যাবে, তখন কিন্তু কারেন্ট দিতে শুরু করবে। তাই জন্য কি হচ্ছে দেখো, একটা পার্টিকুলার সময়ের পর, একটা পার্টিকুলার ভোল্টেজের পর কিন্তু আমরা কারেন্ট পাচ্ছি। ক্লিয়ার? কিন্তু রিভার্স বায়াসের ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই। রিভার্স বায়াসের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে একটা এরকম কনস্ট্যান্ট কারেন্ট পাওয়া যাবে, যেটা আমরা I0 একটু আগেই বলছিলাম। কিন্তু যদি মনে করো রিভার্স ভোল্টেজটাকে আমরা অনেক বাড়িয়ে দিই, রিভার্স ভোল্টেজটাকে মনে করো যদি আমরা অনেকটা বাড়িয়ে দিই, খুব বেশি বাড়িয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো, সেক্ষেত্রে কী হবে, হঠাৎ করে দেখা যাবে যে কারেন্টটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তখন এটাকে আমরা ব্রেকডাউন বলছি, এটাকে জেনার ব্রেকডাউন বা অ্যাভালাঞ্চি ব্রেকডাউন বলা হয়, যেটাকে VZ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। নর্মাল ডায়োড সাধারণত এই ভোল্টেজে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়, কিন্তু স্পেশাল পারপাস অফ ডায়োড, জেনার ডায়োড তৈরি করা হয়, যেটা কিন্তু এই রিজিয়নটাতে কাজ করতে পারে। সেটা আমরা একটু একটু পরেই পড়বো, যে বেসিক প্রিন্সিপাল অফ জেনার ডায়োড। ক্লিয়ার? তাহলে দেখো এই যে IV ক্যারেক্টারিস্টিক্সে আমরা এইখানে যেটা বলছি সেটা হচ্ছে কাট ইন ভোল্টেজ বা কাট অফ ভোল্টেজ আমরা বলতে পারি, কাট অফ ভোল্টেজ। যার পরে কি হবে, যার পরে কিন্তু শুরু হবে, এটা স্টার্ট হবে। ওকে, তো এইটাও বিভিন্ন ডায়োডের ক্ষেত্রে বিভিন্ন এটার ভ্যালু আছে। সিলিকন জার্মেনিয়াম ডায়োডের ক্ষেত্রে বিভিন্ন ভ্যালু আছে, একটা ক্ষেত্রে 0.7 আর একটা ক্ষেত্রে 0.9 এরকম কিছু একটা ভ্যালু আছে। ওকে, ভ্যালুটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো তোমরা এখানে ভ্যালুটা দেখবে একটু, ঠিক আছে। কাট অফ ভোল্টেজটা কিন্তু একটা জার্মান, যেমন ধরো আমরা একটু আগে আমরা ওখানে ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে বলেছিলাম জার্মানিয়াম সিলিকনের ক্ষেত্রে একটা পার্টিকুলার ভ্যালু আছে, তেমনি এই কাট অফ ভোল্টেজটাও কিন্তু জার্মানিয়াম এবং সিলিকনের ক্ষেত্রে পার্টিকুলার ভ্যালু আছে। ক্লিয়ার? একটা 0.7 আর একটা ওই 1-এর কাছাকাছি হবে, আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না, ঠিক আছে। তো এটা একটু দেখে নিও তোমরা। ক্লিয়ার এখানে অবধি? চলো নেক্সট। আচ্ছা, তো এইখানে একটা বিষয় তোমরা খেয়াল করবে, এই যে এখানে আমরা যে IV লেখচিত্রটা অঙ্কন করেছি, ওকে, তো এইখানে যদি আমাকে রেজিস্ট্যান্স বের করতে দেয়, তো রেজিস্ট্যান্স দু ধরনের, একটা হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে যে আমরা বলতে পারি যে ডিসি রেজিস্ট্যান্স। ডিসি রেজিস্ট্যান্সটা সিম্পল মনে করো কোনো একটা পার্টিকুলার পয়েন্টের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্ট যদি আমাকে দেওয়া থাকে, তাহলে দেখো একটা পার্টিকুলার পয়েন্টে এখানে মনে করো ভোল্টেজ আমি বলছি V1, তার করেসপন্ডিং কারেন্ট হচ্ছে যে I1। ডিফারেন্ট একটা পয়েন্ট আমরা এখানে বললাম, মনে করো একটা পার্টিকুলার ভোল্টেজ V2, কারেন্ট হচ্ছে যে I2। তো তোমরা অলরেডি জানো V=IR ফর্মুলা থেকে যদি আমরা বলি, তাহলে রেজিস্ট্যান্স কত হয়, V/I হয়। একটা পার্টিকুলার সময় তো এটা এই V=IR রিলেশনটা ফলো করবে। কিন্তু যদি আমরা, এটা হচ্ছে RDC, মানে একটা পার্টিকুলার পয়েন্টে, কিন্তু যদি আমরা RAC বলি বা ডাইনামিক রেজিস্ট্যান্স যদি আমরা বলি, সেটা কিন্তু কি হবে, ডেল্টা V/ΔI হবে, ডেল্টা V/ΔI হবে, যেখানে ডেল্টা V কি না, V2 - V1, আর ডেল্টা I হবে I2 - I1। ওকে, এটা একটা স্লোপ বেসিক্যালি। ওকে, dV/dI বেসিক্যালি একটা স্লোপ। তো অনেক সময় আমাদের কিন্তু এই গ্রাফটা দিয়ে সেখান থেকে রেজিস্ট্যান্স বের করতে দিতে পারে। সিম্পল যদি একটা ভোল্টেজ এবং কারেন্ট দেওয়া থাকে, তাহলে সিম্পল এই ফর্মুলা থেকে নির্ণয় করে নেবে। আর যদি একটা রেঞ্জের মধ্যে দেওয়া থাকে, বা RAC নির্ণয় করতে বলে, বা ডাইনামিক রেজিস্ট্যান্স নির্ণয় করতে বলে, তাহলে কিন্তু এইভাবে তোমার ΔV/ΔI করে নির্ণয় করবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, ক্যালকুলেট কারেন্ট ইফ ডায়োড রেজিস্ট্যান্স ইজ 20 ওহম অ্যান্ড অ্যাপ্লাইড ভোল্টেজ ইজ 1 ভোল্ট। তাহলে ভোল্টেজ আছে 1 ভোল্ট আর রেজিস্ট্যান্স আছে 20 ওহম, ডায়োড রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট সিম্পল V/IR করে তোমরা
করতে পারবে। তাহলে আই ইকুয়াল টু হয়ে যাবে দেখো ভি আপন আর, এখানে ভি হচ্ছে যে 1 ভোল্ট আর এটা হচ্ছে 20 ওম, তার মানে 1/20 অ্যাম্পিয়ার। ওকে, তো এটা একটা সিম্পল কোয়েশ্চেন, এটা এই জন্যই দেওয়া হয়েছে যাতে করে তোমরা কনফিউশনে না পড়ে যাও যে এইখানে কি এই ফর্মুলা থেকে আমরা কারেন্ট বা ভোল্টেজ রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো। অবশ্যই পারবো, কারণ একটা পার্টিকুলার পয়েন্টে যখন আমরা বলবো সেটা কিন্তু অবশ্যই ভি ইকুয়াল টু আই আর ফলো করবে। কিন্তু যদি একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে দিয়ে দিই তখন কিন্তু সেটার স্ট্রেট লাইন ফলো করছে না, দেখো তার একটা খুব ক্ষুদ্র অংশ স্ট্রেট লাইনের মতো কাজ করবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ভি ইকুয়াল টু আই আর ইউজ করতে পারবো। ক্লিয়ার? চলো নেক্সট, যেটা সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় এখানে সেটা হচ্ছে কি না পিএন জাংশন ডায়োডের অ্যাপ্লিকেশন। পিএন জাংশন ডায়োড বেসিক্যালি রেকটিফায়ার হিসাবে কাজ করে। রেকটিফায়ার মানে এখানে ইউনিডাইরেকশনাল করবে, যে একটা অল্টারনেটিং কারেন্টকে আমরা, অল্টারনেটিং কারেন্টের কি হয়, বোথ বোথ ডাইরেকশনের কারেন্ট হয়, মানে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কি হয় এর যে ডাইরেকশন কারেন্ট, সেটা কারেন্টের যে ডাইরেকশন সেটা চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো যদি আমরা এমন কিছু একটা ডিভাইস ইউজ করি যেখানে আমাদের কারেন্টটাকে ইউনিডাইরেকশনাল প্রয়োজন, মানে একই দিকে করার প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পিএন জাংশন ডায়োডকে ইউজ করব। তো পিএন জাংশন ডায়োডের একটা সঠিক সার্কিট অ্যারেঞ্জমেন্ট করে আমরা কিন্তু তার যে অল্টারনেটিং কারেন্টকে আমরা কিন্তু রেকটিফাই করতে পারি। ওকে, এবং সেটা দু ধরনের রেকটিফিকেশন হয়, একটা হাফ ওয়েভ রেকটিফিকেশন হয়, একটা ফুল ওয়েভ রেকটিফিকেশন হয়। হাফ ওয়েভ কখন বলবো, একটা একটা কমপ্লিট ওয়েভের কথা যদি আমরা বলি, মনে করো এইটা একটা হচ্ছে কমপ্লিট ওয়েভ, ভেবে দেখো, তো এইখানে অবধি একটা কমপ্লিট ওয়েভ, ভেবে দেখো এখানে অবধি একটা কমপ্লিট ওয়েভ। তো মনে করো রেকটিফিকেশন মানে এখানে এখানে আমরা বলতে চাইছি ইউনিডাইরেকশনাল। তো মনে করো এইটা হচ্ছে যে আমাদের ইনপুট, ভি ইনপুট ভার্সেস টি। তো এইটাকে যদি মনে করো একটা পার্টিকুলার সিস্টেমের মধ্য দিয়ে বা একটা পার্টিকুলার সার্কিটের থ্রু দিয়ে এই ভোল্টেজটাকে পাস করানোর পর অ্যাজ ইনপুট যদি আউটপুট মনে করো আমরা এরকম পাই, এই অংশটা পাই আর এই অংশটা না পাই, তাহলে কি হলো, এই পুরো ওয়েভটার মধ্যে দেখো অর্ধেক অংশ আমরা পেলাম এবং সেটা ইউনিডাইরেকশনাল হয়ে গেল। তাহলে এইটাকে আমরা বলবো কি না হাফ ওয়েভ রেকটিফিকেশন। কিন্তু যদি এই অংশটাও আমরা পেয়ে যাই তখন আমরা এটাকে বলবো ফুল ওয়েভ রেকটিফিকেশন, দুটো অংশ যদি পেয়ে যাই। ওকে, ক্লিয়ার? তো চলো নেক্সট আমরা একে একে দেখবো যে অ্যাকচুয়াল সার্কিট অ্যারেঞ্জমেন্টটা কীরকম এই রেকটিফিকেশনের জন্য। তো প্রথমে আমরা কি কি রেকটিফিকেশনের কথা বলবো, প্রথমে আমরা হাফ ওয়েভ রেকটিফিকেশনের কথা বলবো। ওকে, এবং যদি একটু দেখো এই হাফ ওয়েভ রেকটিফিকেশন ইউজে সিঙ্গেল ডায়োড, এখানে আমরা সিঙ্গেল ডায়োড ইউজ করবো এবং এর এফিসিয়েন্সি তুলনামূলকভাবে কম হয়। তো এর যে সার্কিট অ্যারেঞ্জমেন্টটা কীরকম হবে দেখো, ভেরি সিম্পল একটা সার্কিট ডায়াগ্রাম আমি দেখাচ্ছি। এইটা মনে করো একটা পিএন জাংশন, এখানে একটি মাত্র ডায়োড ইউজ হবে, ঠিক আছে, একটা পিএন জাংশন ডায়োড। তো এর সঙ্গে আমরা কী করবো দেখো, একটা ট্রান্সফরমার যোগ করবো এরকমভাবে, ঠিক আছে। ওকে, যার এখানে ইনপুট থাকবে, এইটা মনে করো ইনপুট দিয়ে দিলাম আমরা। তো ইনপুট যে ওয়েভটা, সাপোজ মনে করো ইনপুট যে ওয়েভটা সেটা হচ্ছে এটা, এইটা মনে করো একটা ইনপুট ওয়েভ আমরা দিয়ে দিয়েছি ভি ভার্সেস টি। ওকে, সো এই ইনপুট ওয়েভটা যখন এর থ্রু দিয়ে যাবে, এই ডায়োডের থ্রু দিয়ে যাবে, দিয়ে আমরা এখানে এর আউটপুট নেব। এখানে আউটপুট নিতে গেলে এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, লোড রেজিস্ট্যান্স, এটাকে আর এল দিয়ে প্রকাশ করবো, এর অ্যাক্রসে আমরা এখানে আউটপুট নেব। তাহলে এর আউটপুট ওয়েভ ফর্মটা কীরকম পাওয়া যাবে ভালো করে বোঝো। এইটাকে যদি আমরা টাইমের রেসপেক্টে দিই 0, T1, T2, T3, T4, এখানে আমি দিয়ে দিচ্ছি 0, T1, T2, T3, T4। ক্লিয়ার? এবার দেখো কি হবে ঘটনাটা। ঘটনাটা হচ্ছে প্রথম পজিটিভ হাফ সাইকেলের কথা ভাবো, যদি আমরা যখন এখানে আমরা ইনপুট দিয়ে দিয়েছি তখন কি পজিটিভ নেগেটিভ ফ্লাকচুয়েশন হবে। তো এটা পজিটিভ মনে করো, তাহলে ফার্স্ট পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে দেখি, তো যখন এখানে পজিটিভ হাফ সাইকেলটা এর মধ্যে মানে ইনপুট হিসাবে কাজ করবে তখন এই প্রান্তটা পজিটিভ আর এই প্রান্তটা নেগেটিভ হয়ে যাবে। ওকে, তো তখন কি হবে দেখো, এই যে ডায়োডটা, এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে। তো এই ডায়োডটা যখন ফরওয়ার্ড বায়াসে থাকবে তখন কি করবে, এইভাবে কিন্তু কারেন্ট ফ্লো করবে। তাই কারেন্ট ফ্লো করলে এর মধ্যে দিয়ে যে ভোল্টেজ ড্রপ আই ইন্টু আর এল সেটা এখানে আমরা পাবো। তাহলে কি হবে, এই যে পজিটিভ হাফ সাইকেলটার জন্য এখানে কিন্তু আউটপুট আমরা এইভাবে পেয়ে যাবো 0 to T1 এর জন্য। কিন্তু যখনই দেখো এই নেক্সট নেগেটিভ হাফ সাইকেলটার ক্ষেত্রে কি হবে, এর কি হবে, রিভার্স হয়ে যাবে ভোল্টেজটা, এটা যদি প্লাস মাইনাস ছিল এটা সেখানে মাইনাস প্লাস হয়ে যাবে। তখন কি হবে, এই রিভার্স বাসে চলে যাবে। তাহলে রিভার্স বাসে চলে গেলে কি হবে, এই অংশটাতে T1 থেকে T2 তে আমরা কিন্তু কোনো রকম আউটপুট পাবো না। ফির যখন এই পয়েন্টটাতে চলে আসবে দেখো, তখন কি হবে, এই T2 থেকে T3 আবার দেখো এটা পজিটিভ হয়ে গেছে, তার মানে এটা আবার ফরওয়ার্ড বাসে চলে এসেছে। তাহলে এই অংশটা আবার কিন্তু আমরা এজ আউটপুট কিন্তু আমরা এই অংশটাতে আবার পেয়ে যাব। ওকে, তারপর দেখো আবার T3 থেকে T4 কি হবে, নেগেটিভ হাফ সাইকেল, তার ফলে আমরা আউটপুট পাবো না।
তাহলে দেখো এখানে পুরো ওয়েভটার অর্ধেক অর্ধেক অংশ আমরা আউটপুট হিসেবে পাচ্ছি, কিন্তু ইউনিডাইরেকশনাল পাচ্ছি, রেকটিফিকেশন পাচ্ছি, এজ এ রেকটিফাইড ফর্মে পাচ্ছি। ওকে, তো এই যে প্রসেসটাকে, এইটাকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার। তো এইটা কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষাতে, যে হাফ ওয়েভ রেকটিফায়ার কিন্তু ডিটেলস অ্যানালিসিস করো, তখন তোমাকে বাকি কার্যনীতি ব্যাখ্যা করো, তখন তোমাকে কিন্তু এই ডায়াগ্রামটা এঁকে পুরো কমপ্লিট ল্যাঙ্গুয়েজটা লিখতে হবে যে কী কী হচ্ছে। যদি তোমার একবার আন্ডারস্ট্যান্ডিং থাকে, লিখতে কোনো সমস্যা হবে না। তুমি এখানে সিম্পল লিখতে পারবে যে ফর পজিটিভ হাফ সাইকেল আমরা এখানে পাচ্ছি, পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে, তার ফলে আমরা আউটপুট পাচ্ছি। নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে ডায়োডটা রিভার্স বায়াসে চলে গেছে, তার ফলে আমরা পাচ্ছি না। ওকে, তোমাদেরকে একটা কথা বলে রেখে, তোমরা যদি কমপ্লিট নোটস চাও, এবং এই মুহূর্তে তো আমি কমপ্লিট কোর্সটাই দিয়ে দিয়েছি, তোমরা যদি অ্যাপসটা ডাউনলোড করো, আমি লিঙ্ক দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে, তো সেখানে গিয়ে তোমরা দেখবে যে আমি যে অ্যাপসটাতে দুটো কোর্স আলাদা আলাদা করে দিয়েছি, মানে যে পুরো সেমিস্টার 4 এর কোর্সটা ছিল সেখানে অপটিক্সটাকে আলাদা করে, মডার্ন ফিজিক্সটাকে আলাদা করে, একদম 200 টাকা 200 টাকা 400 টাকা ফিজ করে দিয়েছি। কেউ একটাও নিতে পারে, কেউ দুটোও নিতে পারে, আলাদা আলাদা করে। ওকে, একটা শুধুমাত্র অপটিক্স যদি ভাবো তুমি, এখানে 24টা ভিডিও রয়েছে, ফিজিক্যাল অপটিক্স এবং জিওমেট্রিক্যাল অপটিক্স করে, এবং সেখানে কিন্তু আমি সমস্তটাই ওখানে দিয়ে দিয়েছি। পুরো একদম পিডিএফ নোটস রয়েছে, এবং সমস্ত ভিডিওগুলো রয়েছে, পুরো কমপ্লিট রয়েছে। তেমনি কিন্তু মডার্ন ফিজিক্সটাও করা রয়েছে, পিডিএফ নোটস উইথ ভিডিও, এবং 200 টাকাতে পুরো কমপ্লিট কোর্সটা আমি দিয়ে দিয়েছি। রেকর্ডেড ক্লাসগুলো সব পর রাখা আছে, যদি তুমি ডাউনলোড করো অ্যাপসটা তাহলে দেখতে পাবে। ওকে, এবং সেটা তুমি পারচেজ করে আরামসে তুমি এক মন দিয়ে ভিডিওগুলো দেখতে পারো, কোনো সমস্যা নেই। এবং সেখানে খুব ডিটেলসে পড়ানো হয়েছে, মানে যেগুলো আমি ক্লাসে নিয়েছি সেগুলোরই রেকর্ডেড ফর্মে আছে, তার ফলে কী হবে, ওখানে অনেক ডিটেলসে পড়ানো রয়েছে। আর সেখানে তুমি এই নোটসগুলো কীভাবে লিখতে হবে যদি চাও, সেটাও পেয়ে যাবে। ওকে, তো তোমরা চাইলে সেটা নিতেই পারো। দেখো নেক্সট আমি বলবো যে ফুল ওয়েভ রেকটিফায়ার। তো ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে দেখো, ফুল ওয়েভ রেকটিফায়ার মানে কি, আমার এই দুটো বিষয়ই প্রয়োজন, এই অংশটা এই অংশটা দুটোকেই আমি এজ আউটপুট হিসাবে চাইছি। তার ফলে আমি কী করব, যে একটা ডায়োডে কাজ হবে না, আরও একটা ডায়োডের দিকে লাগিয়ে দেবো। যখন এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, তখন এই ডায়োডটা যাতে রিভার্স বায়াসে চলে যায়, আর যখন এটা রিভার্স বায়াসে থাকবে, তখন যাতে এটা যখন ফরওয়ার্ড থাকবে ওটা রিভার্স থাকবে, মানে একটা যখন বন্ধ থাকবে একটা কাজ করবে। ওকে, তো ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে যে সার্কিটটা আমরা বানাবো, সেই সার্কিটটাতে দুটো ডায়োড ব্যবহার করা হবে। দেখো কীভাবে, বাকি বেসিক সার্কিটটা সেমই থাকবে। তো দেখো সাপোজ এখানে আমি একটা ডায়োড এইভাবে নিলাম। ওকে, যেরকম আগে নিয়েছিলাম, এখানে একটা ট্রান্সফর্মার রাখবো আমরা। জাস্ট এ মিনিট, তো নিচে করে রাখি যাতে করে ইনপুট আউটপুটটা দেখাতে সুবিধা হয়। ওকে, তো এগুলো আমি আগের থেকে এঁকে রাখিনি বোর্ডে, যে পিডিএফ বা এই যে পিপিটি, তাহলে কী হবে, কীভাবে ডায়াগ্রামটা বানাচ্ছি এটা দেখলে কিন্তু একটা আইডিয়া হবে যে অ্যাকচুয়ালি আমি কী করতে চাইছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দেখো এইটা হচ্ছে আমাদের ইনপুট। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে দুটো ডায়োড থাকবে, এইদিকে আরেকটা ডায়োড লাগিয়ে দেবো, কিন্তু আমরা আউটপুটটা এইখান থেকে নেবো না। দেখো ভালো করে বুঝো, আউটপুটটা কোনখান থেকে নেবো, এইখানে আমরা একটা এর সঙ্গে কানেক্ট করে এইখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দেবো, লোড রেজিস্ট্যান্স, এভাবে কানেক্ট করে দেবো, দিয়ে আউটপুটটা এইখানে নেবো। তাহলে কী সুবিধা হবে একটু পরে বুঝতে পারবে। এইখানে আউটপুট নেবো, এইটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স আরএল। এবারে দেখো ইনপুট যদি আমি গ্রাফটা বানাই, যেটা একটু আগে আমরা বানিয়েছিলাম, তো 0, T1, T2, T3, T4। ওকে, আর এদিকে আমরা আউটপুট পাবো, আউটপুটটা আমি এখানে পাবো, অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছি সেটা 0, T1, T2, T3, T4। কী হবে দেখো, যখন আমি এই পজিটিভ হাফ সাইকেলটার কথা বলবো, তখন কী হবে, আচ্ছা এখানে সেন্টার ট্রান্সফরমার থাকবে, এটাতে পজিটিভ, এটাতে নেগেটিভ হবে। তার ফলে কী হবে, এই ডায়োডটা চালু থাকবে, এবং যদি এইভাবে কারেন্ট আসবে, তাহলে এর অ্যাক্রসে কিন্তু একটা আমরা ভোল্টেজ ড্রপ পাবো, I0 ইন্টু আরএল বা I ইন্টু আরএল। সেইটা কিন্তু আমাদের এই 0 থেকে T1 দেখো এই পজিটিভ হাফ সাইকেলের জন্য পাওয়া যাবে। কী জন্য পাওয়া যাবে, ডিউ টু দিস ডায়োড। এই ডায়োড যদি আমরা D1 বলি, যদি D2 বলি, তাহলে D1 ডায়োডটা কী হবে, ফরওয়ার্ড বায়াসে থাকবে। ফার্স্ট হাফ সাইকেলের ক্ষেত্রে দেখো, পজিটিভ হাফ সাইকেল যদি আমরা বলি, পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কী হবে না, D1 যে ডায়োডটা এটা কী হবে, ফরওয়ার্ড বায়াসে হবে। D2 যে ডায়োডটা এটা কী হবে, রিভার্স বায়াসে হবে। ক্লিয়ার, তাহলে D1 ডায়োডটা ফ্লো করবে। সেকেন্ড দেখো, যখন এইখানে আমরা যাব নেগেটিভ হাফ সাইকেলের জন্য, তখন এইটা নেগেটিভ এইটা পজিটিভ হয়ে গেলে কী হবে, দেখো D2 কী হবে, ফরওয়ার্ড বায়াসে হবে। তাহলে D2 কিন্তু কন্ডাক্ট করবে। তাহলে দেখো এই যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, দেখো সেটা সেম ডাইরেকশানে হচ্ছে, তার মানে আমরা এই দিকেই পাবো T1 থেকে T2। তাহলে দেখো পুরো যে ওয়েভটা ছিল,
কমপ্লিট যে ওয়েভটা ছিল পজিটিভ এবং নেগেটিভ উভয়ই কিন্তু ইউনিডাইরেকশনাল হয়ে গেল। এই জন্য এটাকে ফুল ওয়েভ রেক্টিফিকেশন বা ফুল ওয়েভ রেক্টিফায়ার বলা হচ্ছে সার্কিটটাকে। ওকে, সিমিলারলি এটা রিপিট হবে, T2 থেকে T3 কী হবে, এ আবার কী হবে, ফরওয়ার্ড এ রিভার্স। সেকেন্ড T3 থেকে T4 কী হবে, এ রিভার্স এ ফরওয়ার্ড। কী বলছো বুঝতে পারছো? একবার যখন এইটা পজিটিভ এটা নেগেটিভ তখন এ কী হবে, ফরওয়ার্ড এ রিভার্স। যখন এটা নেগেটিভ এটা পজিটিভ তখন এ রিভার্স এ ফরওয়ার্ড। ওকে, তো সিমিলারলি পরপর কিন্তু আমরা এগুলো পেতে থাকবো। তো সেকেন্ড হাফ সাইকেল বা নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কী হবে দেখো, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমরা বলতে পারি D1 থাকবে কি রিভার্স বায়াসে, আর D2 কি থাকবে, ফরওয়ার্ড বায়াসে। এই পুরো বিষয়টা কিন্তু তোমাকে যে আন্ডারস্ট্যান্ডিংটা করছো এটা কিন্তু এক্সপ্লেন করতে হবে, তবে কিন্তু তোমার যদি 3 মার্কস থাকে বা 2 মার্কস থাকে পুরো মার্কসটা পাবে। বোঝা গেল বিষয়টা? চলো নেক্সট দেখো, যেটা আমি বারবার বলছিলাম যে জেনার ডায়োড। তো জেনার ডায়োড হচ্ছে কি না, এটা রিভার্স ব্রেকডাউন রিজিয়নে কাজ করতে পারে, আমি যেটা একটু আগেই বলছিলাম, এটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে আমরা ব্যবহার করি। তো অনেক সময় এই কোয়েশ্চেনটা আসে যে একটা জেনার ডায়োড কীভাবে ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে জেনার ডায়োড কীভাবে একটা ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে বা ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে। দেখো বিষয়টা মানে আমরা জেনার ডায়োডটা হচ্ছে যে কি একটা বিষয়, একটা স্পেশাল পারপাস ডায়োড, যাতে করে এমন একটা ডায়োড যেটা কিন্তু ব্রেকডাউন রিজিয়নে কাজ করতে পারে। ব্রেকডাউন রিজিয়ন বলতে কি, আমরা একটু আগে যে ডায়াগ্রামটা বানিয়েছিলাম আইভি ক্যারেক্টারিস্টিক্সে, আমি সেখানে একটু আগেই বললাম যে আমরা যে রিভার্স, এটা তো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ছিল, আর রিভার্স বায়াসের ক্ষেত্রে দেখো এরম ছিল। তো এই যে এখানে যে ভোল্টেজটা রয়েছে ভিজের ভোল্টেজ, মানে আমরা যদি রিভার্স বায়াসটাকে বাড়াতে বাড়াতে খুব বাড়িয়ে দিই, একটা এমন ভোল্টেজ আসবে যার ফলে হঠাৎ করে প্রচুর চার্জ ক্রিয়া তৈরি হয়ে যাবে, মানে বন্ড ব্রেকিং হয়ে যাবে। হ্যাঁ, ফিল্ড এমিশন হবে প্রচুর যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে দিই ওই নির্দেশিত অঞ্চলে। তার ফলে কী হবে, হঠাৎ করে চার্জ ক্রিয়া বেড়ে গিয়ে কী হবে, প্রচুর পরিমাণে কারেন্ট পাওয়া যাবে। তো সেই সময় কী হয়, সাধারণ যে ডায়োডগুলো থাকে সেগুলো খারাপ হয়ে যেতে পারে। জেনার ডায়োডকে স্পেশাল পারপাসে তৈরি করা হয় যাতে করে ওই ব্রেকডাউন ভোল্টেজে কাজ করতে পারে। ওই জন্য এটার নাম অনেক সময় জেনার ভোল্টেজ দেওয়া হয়েছে, বা ব্রেকডাউন ভোল্টেজ, এটাকে ভিজেড দিয়ে প্রকাশ করা হয় এটা। ওকে, তো দেখো কীভাবে কাজ করবে। প্রথমত হচ্ছে জেনার ডায়োড আমাদের কাজকে রিভার্স বায়াসে কাজ করাতে হবে এটাকে। তা ফরওয়ার্ড বায়াসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। জেনার ডায়োড সবসময় আমরা কী করবো, রিভার্স বায়াসে এটাকে আমরা কানেক্ট করব। তো দেখো জেনার ডায়োডের সিম্বল কীরকম, নর্মাল ডায়োডের আমি একটু আগে বললাম কি, নর্মাল ডায়োডের সিম্বল কী ছিল দেখো, এরকম টাইপের, এটা ছিল নর্মাল ডায়োডের সিম্বল। জেনার ডায়োডের ক্ষেত্রে দেখো এই সিম্বলটাকে একটু জাস্ট মডিফাই করে এইটাকে এরম আর এরম টাইপের করে দেওয়া হবে, তো এইটাকে জেনার ডায়োড বোঝাবে। বুঝা গেল? তো দেখো জেনার ডায়োডকে আমরা কীভাবে যুক্ত করবো সার্কিটে, এটা মনে করো একটা জেনার ডায়োড রয়েছে, দেখো এইভাবে আমি বলতে চাইছি, দিস ইজ জেনার ডায়োড। তো এই জেনার ডায়োডটাকে দেখো আমরা সার্কিটে কীভাবে যুক্ত করবো, রিভার্স বায়াসে যুক্ত করবো এবং প্যারালাল। তাহলে দেখো এখানে যদি আমরা বলি এটা পজিটিভ প্রান্ত, তাহলে দেখো নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ দুটো ব্যাটারি একসঙ্গে দিয়ে এইভাবে আমরা এটাকে রিভার্স বায়াসে অ্যাড করলাম। ওকে, তারপরে কী হবে দেখো, এর অ্যাক্রসে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজের যেটা আমরা এখানে পাবো, এই যে আউটপুট ভেবে দেখো, সেইটাকে আমরা যে নেক্সট সার্কিট এদিকে যে কিছু সার্কিটের সঙ্গে আমরা যুক্ত করবো এটাকে, তার ইনপুট হিসাবে এটা কাজ করবে। ভালো করে বোঝো, এইটা মনে করো এই সার্কিটে যে জেনার ডায়োডের একটা আমরা ভোল্টেজ প্রয়োগ করি, সেটা হচ্ছে ভি সাপোজ মনে করো। এখন এই জেনার ডায়োড একটা ব্রেকডাউন ভোল্টেজ আছে, রিভার্স দেখো উল্টো, এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ আছে, তার মানে এখানে আমরা কী দিচ্ছি, রিভার্স ভোল্টেজ দিচ্ছি। এই রিভার্স ভোল্টেজে বাড়াতে বাড়াতে একটা সময় কি ভিজেড, যেই ভিজেড চলে যাবে দেখো আর বাড়বে না, এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে দেখো এইখানে যখন আমরা ইনপুট ভোল্টেজটা বাড়াচ্ছি, ইনপুট ভোল্টেজটা বাড়ালে কী হবে, এটার মধ্যে দিয়ে সিম্পল একটা কারেন্ট ফ্লো করবে, সেই অনুযায়ী আউটপুট পাবো। ডিফারেন্ট ভোল্টেজের জন্য ডিফারেন্ট এখানে আউটপুট পাবো। কিন্তু যখনই এইখানের ভিটা এমন যদি হয় যাতে করে এর অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা ভিজেডে পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে আউটপুটটা কী হবে, ভিজেডে কনস্ট্যান্ট রয়ে যাবে। কারণ দেখো এরপরে কিন্তু আর ভোল্টেজ বাড়ালো আউটপুট আর চেঞ্জ হবে না, ভিজেডে কনস্ট্যান্ট রয়ে গেছে। দেখো একটা পার্টিকুলার যে করে ভিজেডটা কনস্ট্যান্ট হয়ে গেছে, সোজা নিচের দিকে নেমে গেছে। তার ফলে কী হবে, আউটপুটটা ভিজেড হয়ে যাবে। তার মানে যদি আমাদের এমন একটা পার্টিকুলার ইনপুট ভোল্টেজ আমরা এখানে দিই, যার ফলে কী হবে, এখানে জেনার ব্রেকডাউন ঘটে যাবে। তারপরে দেখো ভোল্টেজ যদি এখানে একটা ফ্লাকচুয়েটও করে, তবু এটা চেঞ্জ হবে না। ভালো করে বোঝো, মানে যখন এই রিজিয়নে পৌঁছে গেছে ভিজেডের পরে, তারপরে যদি এখানে ফ্লাকচুয়েটও করে, আর কিন্তু এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে একটা পার্টিকুলার ভোল্টেজের পরে, মানে সাপোজ মনে করো আমি বলতে চাইছি যে এই জেনার ডায়োডটার মনে করো ব্রেকডাউন ভোল্টেজ এটা 20 ভোল্ট, তাহলে আমরা দেখবো যে সাপোজ এখানে যে ইনপুট ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করছি, সেইটা মনে করো ফর এক্সাম্পল যে 30 থেকে যদি মনে করো ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে 40 ভোল্ট, 30 থেকে 40 ভোল্ট যদি আমরা এখানে ইনপুট দিচ্ছি,
তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে আউটপুট কত হয়ে যাচ্ছে, মানে 30 ভোল্ট যদি আমি ইনপুট দিচ্ছি ইনিশিয়ালি, আউটপুট 20 ভোল্ট হচ্ছে। তাহলে 30 থেকে যদি একটু বেশি হয় তবু 20 ভোল্ট হবে, 30 থেকে যদি আর একটু বেশি হয় তবু এখানে 20 ভোল্ট হবে। তার মানে এই যে জেনারেট ডায়োডটা, এটা 30 থেকে 40 ভোল্ট এই রেঞ্জটাকে কিন্তু রেগুলেট করছে, নিয়ন্ত্রণ করছে। মানে এইখানে ভোল্টেজ যদিও বা ফ্লাকচুয়েশন হয়, আউটপুটে কোনো রকম ফ্লাকচুয়েশন পাবো না, 20 ভোল্টেই পাবো। বিষয়টা কি বোঝা গেল? মানে দেখো এটা কিন্তু শুরু থেকে হবে না, একটা পার্টিকুলার ইনপুট ভোল্টেজের জন্য এইখানে ভোল্টেজটা পাবে এর যে ব্রেকডাউন ভোল্টেজ, এখানে আমি যেমন ব্রেকডাউন ভোল্টেজ 20 ভোল্ট ধরেছি, তাহলে দেখা যাচ্ছে 30 ভোল্টে গিয়ে এটা 20 ভোল্ট হচ্ছে। যখন এখানে 30 ভোল্ট অ্যাপ্লাই করছি, এখানে তখন 20 ভোল্ট হয়ে গেছে। তো যে 20 ভোল্ট হয়ে গেছে, এটা ব্রেকডাউন ঘটে গেছে, তারপরে কিন্তু 30-এর পরে 31, 32, 33 যতই আমরা করি না কেন, এটা 20ই থাকবে। কারণ এই যে এটা কনস্ট্যান্ট হয়ে গেছে, নেচারটা এরকম। বোঝা গেল? তাহলে দিস ইজ জেনার ডায়োডের হচ্ছে যে কার্যনীতি বলতে পারে, এবং জেনার ডায়োড ভোল্টেজ রেগুলেটর হিসাবে কীভাবে কাজ করে। তো এগুলো এক্সপ্লানেশন ডিটেলস তোমাদেরকে লিখতে হবে যদি পরীক্ষায় আসে, অথবা এগুলো থেকে এরকম সিম্পল কোয়েশ্চেন আসতে পারে যে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে এমন একটা ডায়োডের উদাহরণ দাও, জেনার ডায়োড। ওকে, নেক্সট দেখো আরও কয়েকটা আমরা স্পেশাল পারপাস অফ ডায়োড পড়বো, যেমন ধরো ফটো ডায়োড। ফটো ডায়োডের ক্ষেত্রে কী হয় বলো? ফটো ডায়োডের ক্ষেত্রে কী হয় না, ফটো ডায়োড যেটা করে সেটা হচ্ছে আলোক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে, কনভার্স লাইট ইন্টু ইলেকট্রিক কারেন্ট। লাইট থেকে আমরা ইলেকট্রিক কারেন্ট তৈরি করি, এটাও কিন্তু রিভার্স বায়াসেই কাজ করবে। তো দেখো ফটো ডায়োডের ক্ষেত্রে কী হয়, আমরা ওই যে নিঃশেষিত অঞ্চলের কথা বলছি, ওখানে আমরা কী করবো, লাইট ফেলবো, তার ফলে কি আলোক তড়িৎ নিঃসরণ ঘটবে, আর কিছুই নয়। দেখো বিষয়টা আমি যদি এইভাবে দেখাই, ডায়োডটাকে এটাকে এইভাবে দেখানো হয়। ওকে, তো এটা রিভার্স বায়াসে মনে করো রেখে দিলাম, মানে এটা নেগেটিভ, পি প্রান্তটাকে নেগেটিভ, এটা পিএন, আর এই প্রান্তটাকে পজিটিভ করেছি, তাহলে এটা রিভার্স বায়াসে হয়ে গেল ভি। এখন রিভার্স বায়াসে তো কোনো কারেন্ট পাবো না। এখন যদি আমরা এক কাজ করি, এখানে লাইট ফেলি, তাহলে লাইট ফেললে কী হবে বলো, কারেন্ট পাওয়া যাবে। মানে প্রথমে যে কারেন্টটা পাবো সেটা এটা রিভার্স কারেন্ট পাবো। মানে যদি এখানে আইভি লেখো, যদি তোমরা অঙ্কন করি রিভার্স বায়াসে কীরকম হবে দেখো, মনে করো সাপোজ দিস ইজ আই অ্যান্ড দিস ইজ ভি, তাহলে এই যে আইভি লেখো চিত্রটা কী পাবো, এই কারেন্টটা পাবো এইটা ইনিশিয়ালি, সিম্পল। তো এই যে আইন মানে এই পোর্শনটা আমি বলতে চাইছি, দেখো এইটুকু পোর্শনটা, তো এই পোর্শনটা পাবো রিভার্স বায়াসে। তো এই যে এইটা বলে ডার্ক কারেন্ট, মানে যখন আমরা লাইট ফেলিনি তখন যে কারেন্টটা পাওয়া যাচ্ছে। তাহলে এই যে ইনিশিয়ালি যে কারেন্টটা পাবো যখন লাইট এখানে পড়েনি, সেটাকে কী বলে, ডার্ক কারেন্ট বা অন্ধকার কারেন্ট, ডার্ক কারেন্ট। এইবারে মনে করো যেই লাইট পড়লো তখন কী হবে, এখানে কী হবে, এক্সট্রা কারেন্ট পাওয়া যাবে। কারণ এখানে কি, যখন এখানে লাইট পড়ছে ওই নিঃশেষিত অঞ্চলে কী হবে, ইলেকট্রনগুলো কী হবে ওখান থেকে বেরিয়ে পড়বে, কারণ যে আলোক তড়িৎ নিঃসরণ ঘটবে, তারপর ইলেকট্রনগুলো যেই চলাচল হবে তখন কী হবে, এখানে কারেন্ট সৃষ্টি হবে। তো সেই কারেন্ট নিশ্চয়ই এর থেকে বেশি হবে। তো ডিফারেন্ট ইন্টেন্সিটির জন্য ডিফারেন্ট কারেন্ট পাওয়া যেতে পারে। তো এইভাবে কিন্তু আমরা আইভি লেখচিত্র দেখাতে পারি ফটো ডায়োডের ক্ষেত্রে। দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ ফটো ডায়োড। নেক্সট আমাদের একটা রয়েছে কি, দেখো লাইট এমিটিং ডায়োড। তো লাইট এমিটিং ডায়োডও কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এখানে বেসিক্যালি কী হয় দেখো, লাইট এমিটিং ডায়োডের ক্ষেত্রে কী হয়, রিকম্বিনেশন, যখন ইলেকট্রনের হোলের রিকম্বিনেশন হবে, ওকে, তখন কী হবে দেখো, তো ওই যে ব্যান্ড গ্যাপটা রয়েছে, এই যে ব্যান্ড, মনে করো এটা কন্ডাকশন ব্যান্ড, ডায়োডের মধ্যে তো সেটা রয়েছে অবশ্যই। তো এটা মনে করো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস, তো এটা কন্ডাকশন ব্যান্ড, এটা মনে করো ভ্যালেন্স ব্যান্ড, ভালো করে বুঝো ব্যাপারটা, ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড। ওকে, তাহলে দেখো এই যে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে কী থাকে, একটা ব্যান্ড গ্যাপ থাকে, যেটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি, সাধারণত ইজি দিয়ে প্রকাশ করি। তো যদি মনে করো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন, এখানে হোল থাকে, এখানে ইলেকট্রন কী করে তৈরি হয়, এখান থেকে এখানে ইলেকট্রন যায়, তাহলে এখান থেকে এখানে ইলেকট্রন নিয়ে যেতে গেলে কি এই পরিমাণে আমরা এনার্জিটা এখানে দিই। কিন্তু যদি উল্টো হয়, মনে করো রিকম্বিনেশন যদি হয়, মনে করো মানে ইলেকট্রন যদি এখান থেকে এখানে পৌঁছে যায়, তার মানে কি এনার্জি রিডিউস করছে, এনার্জি বিকিরণ করছে, সেই এনার্জিটা তখন কিন্তু অ্যাজ এ রেডিয়েশন বেরিয়ে আসবে। তো এই যে রেডিয়েশনটা, সেই রেডিয়েশনটার ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ আমরা কী করে নির্ণয় করতে পারবো, এইচ নিউ ইকুয়াল টু ইজি, বা আমরা বলতে পারি এই যে গ্যাপটা ইজি ইকুয়াল টু এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা। এখন ঘটনা হচ্ছে তাহলে যে কোনো ডায়োডের ক্ষেত্রেই তো এই রিকম্বিনেশনটা হয়, তাহলে এই রিকম্বিনেশনটা হলেই কি সেটা লাইট এমিটিং ডায়োড হিসেবে কাজ করবে না, লাইট এমিটিং হিসেবে তখনই কাজ করবে যদি তার করেসপন্ডিং ল্যামডাটা ভিজিবল রেঞ্জের মধ্যে পড়ে, মানে 4000 থেকে 7000 অ্যাংস্ট্রমের মধ্যে পড়ে। বুঝা গেল? নর্মাল যদি তোমরা সিলিকন ডায়োডের কথা বলো, দেখো নর্মাল যে সিলিকন ডায়োডের ক্ষেত্রে এটা কত হয়, এটা 1.1 ইলেকট্রন ভোল্ট, অলমোস্ট 1.1 ইলেকট্রন ভোল্ট। তো তার করেসপন্ডিং যদি তোমরা ল্যামডাটা নির্ণয় করো তো কত হবে বলো, এটা আমরা কি বলেছিলাম যে ল্যামডাটা যদি আমরা অ্যাংস্ট্রমে নির্ণয় করতে চাই, এই ফর্মুলাটা আমাদের ডাইরেক্ট জানা বারবার কাজে লাগছে। দেখো তখন এই এইচসিটাকে আমরা 12400 লিখি, আর তখন এইখানে ইজিটা বা যে
এনার্জিটা হবে সেটা ইলেকট্রন ভোল্টে যদি আমরা লিখি তাহলে এটা তোমরা অ্যাংস্ট্রমে পেয়ে যাবে। তো এইটাকে যদি তোমরা 12,400 ডিভাইড বাই 1.1 করো অ্যাংস্ট্রমে, তাহলে দেখো এইটা 10,000-এর কাছাকাছি আসবে। তো যেটা কিন্তু ভিজিবল নয়, ভিজিবল বটে কি, ভিজিবল কত 4,000 থেকে 7,000। সেটা কোথায় পাবে দেখো, স্পেশাল পারপাস অফ ডায়োড কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়, যাদের কিন্তু ওই ব্যান্ড গ্যাপটা রয়েছে। যেমন ধরো ফর এক্সাম্পল আমরা যদি বলি গ্যালিয়াম আর্সেনাইড ফসফেট, গ্যালিয়াম আর্সেনাইড ফসফেট, তো গ্যালিয়াম আর্সেনাইড ফসফেটের ক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপটা দেখা যায় কত না 1.9 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি। তখন যদি এইখানে তোমরা ল্যামডাটা বের করো অ্যাংস্ট্রমে, তাহলে সেটা 12,400 ডিভাইড বাই যদি 1.9 করো, তখন দেখবে এই যে ভ্যালুটা সেটা 4,000 থেকে 7,000-এর 6,500-এর কাছাকাছি আসবে। তার মানে সেটাকে আমরা দেখতে পাবো, তখন সেটাকে আমরা লাইট এমিটিং ডায়োড বলবো, মানে এই আলোক নির্গতকারী ডায়োড, মানে এই আলোক নিঃসরণ করছে। ক্লিয়ার? তো ডায়োড সম্পর্কে কিন্তু আমাদের এই বিশেষ কিছু বিষয় আমাদেরকে পড়তে হবে। যেমন দেখো একটা কোয়েশ্চেন এখানে দিয়েছি, একটি এলইডি 620 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে আলো নির্গত করে ফোটনের শক্তি নির্ণয় করো। তো এটা তো খুবই সিম্পল, দেখো, কারণ ইজি ইকুয়াল টু আমরা একটু আগে দেখলাম এইচ সি বাই ল্যামডা। তাহলে এখানে শক্তি বলতে ল্যামডা গিভেন আছে, তাহলে যদি ন্যানোমিটার হয় এটা ইলেকট্রন ভোল্টে কী করে বেরোয়, এটাকে 1240 লিখি, আর এটাকে মিটার লিখলে এটা অ্যাংস্ট্রম। এগুলো সব দেখবে আগের ক্লাসে আমি বলে দিয়েছি যে কীভাবে এই কনভার্সনগুলো হচ্ছে, তাই তো। এটা আমি বারবার বলেছিলাম যে আমরা যখন ই নির্ণয় করছি এনার্জি, যদি এইচ সি বাই ল্যামডা হয়, তাহলে যদি ইটাকে আমরা ইলেকট্রন ভোল্টে লিখি, তাহলে এইচ সিটা হয়ে যায় 12,400 আর ল্যামডাটা হয়ে যায় অ্যাংস্ট্রমে। এইটা মনে রাখলে কী হবে, অনেক অঙ্ক করতে সুবিধা হবে। আর যদি ল্যামডাটা ন্যানোমিটার থাকে, এটা 1240 করে দেবে, এটা ইলেকট্রন ভোল্টে থাকবে, বাস ল্যামডাটা ন্যানোমিটারে করে দেবে, তাহলেই হবে, কিছু করার দরকার নেই, ডাইরেক্ট চলে আসবে ইলেকট্রন ভোল্ট এবং যে অ্যাংস্ট্রমের রিলেশন। বোঝা গেল নিশ্চয়ই বিষয়টা? তাহলে দেখো আমরা ডায়োডটাও শেষ করে ফেললাম। ওকে, নেক্সট ক্লাসে আমরা কি বলবো, আমি কিন্তু অনেকটাই ডিটেলসে পড়াচ্ছি, এমন নয় যে খুব কম কম পড়িয়ে দিচ্ছি, যেটুকু তোমার প্রয়োজন সেটা কিন্তু আমি সাফিসিয়েন্টলি পড়িয়ে দিচ্ছি। ওকে, কোনো সমস্যা হবে না। তাছাড়াও যদি তোমরা মনে করো যে পুরো বিষয়টাকে আরও ভালোভাবে আমি একদম রিয়েল ক্লাসরুমের ফিল পেতে চাই, যখন স্টুডেন্টরা পড়ে যেভাবে, ওকে, যদিও এখন সময় কম আছে তবুও কিন্তু খুব বেশি যে তা নয়, পুরো অপটিক্সটা 24 আওয়ার্স, 24 ঘন্টা, মানে তুমি 1 ঘন্টা করে হয়তো ভিডিও হবে। তেমনি মডার্ন ফিজিক্সটাও হয়তো 9টা ভিডিও আছে, তো 9টা ভিডিওতে কতক্ষণ লাগবে, একটা ভিডিওতে তুমি যদি 1 ঘন্টা 9 ঘন্টা, তাহলে 24 ঘন্টা 9 ঘন্টা, ওকে, তা 33 আওয়ার্স, তোমার এখন বহু টাইম আছে। প্রতিদিন যদি তুমি 2-3টে করে ভিডিও দেখো তাহলে কিন্তু শেষ হয়ে যাবে, এমন নয় যে শেষ হবে না, ঠিক আছে। বিশাল কিন্তু সিলেবাস নয়, এবং তার সঙ্গে সঙ্গে তুমি ওখানে পিডিএফটাও পেয়ে যাবে, তাহলে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। এবং খুবই আমি অল্প করে দিয়েছি, কারণ পরীক্ষার আগে যদি তোমরা কেউ ইন্টারেস্টেড, তোমরা যদি নিতে চাও, যার জন্য আমি আলাদা করে ভাগ করে খুবই অল্প দামে 200 টাকা মাত্র, ঠিক আছে, পুরো কোর্সটা কিন্তু তোমরা অপটিক্সের জন্য আর মডার্ন ফিজিক্সের জন্য আলাদা আলাদা করে পেয়ে যাবে। ওকে, বাকি তোমাদের যদি মনে হয় না স্যার আমি ইউটিউব থেকে আপনাকে স্যার ফলো করছি, আমি কিন্তু এগুলো সব চ্যাপ্টারগুলি অলমোস্ট পড়িয়ে দেবো, কারণ আমরা মডার্ন ফিজিক্সটা তো অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। ইলেকট্রনিক্সের হয়তো আরও 2টো ক্লাস হবে, আর যেটা হচ্ছে তোমার কমিউনিকেশন সিস্টেমটা একটা ডিমান্ড ছিল, কমিউনিকেশন সিস্টেমটাও 2টো ক্লাসে বা একটা ক্লাসে হয়তো কমিউনিকেশন সিস্টেমটা হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আজকে এইটুকুই, ভালো থাকো, পড়াশোনা করো, থ্যাংক ইউ।